গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা। আমি পামেলা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন ধরে আমি পড়ছি প্রখ্যাত লেখক শ্রী নারায়ণ সান্যালের একটি রহস্য উপন্যাস কৌতূহলী কোণের কাঁটা। আজকে শোনাবো এর পরবর্তী অংশ। আমার গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, এছাড়া শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন আপনারা প্লিজ প্রেস করে রাখবেন, তাহলে আমি কখন কি আপলোড করব সেটা আপনারা জানতে পারবেন এবং আপনাদের সময় অনুযায়ী আপনারা শুনেও নিতে পারবেন। আপনাদের কষ্ট করে চ্যানেল সার্চ করতে হবে না। এছাড়া আমি যে সমস্ত রহস্য উপন্যাস কাটা সিরিজ ছাড়া পড়েছি এবং অন্যান্য ক্লাসিক গল্প পড়েছি, সেগুলো আমার প্লেলিস্টে সমস্ত আপডেট করা আছে এবং প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাছাড়া আমার চ্যানেল লিঙ্কও সবসময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা তো জানেন। তাছাড়া কাটা সিরিজের প্লেলিস্টও আমার করা রয়েছে, সেখানে আপনারা যদি অন্যান্য কিছু শুনতে চান তাহলে সেগুলো শুনতে পারবেন। গল্পটা ধৈর্য ধরে পুরোটা শুনবেন এবং আগের এপিসোডগুলো শুনে তারপরে এটি শুনবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে আর আপনাদের সময় নষ্ট করব না, সরাসরি চলে যাচ্ছি গল্প পাঠের আসরে। আজকের উপন্যাস কৌতূহলী কোণের কাঁটা, অধ্যায় 9। পরদিন রবিবার, আদালত বন্ধ, কিন্তু বাসু সাহেবকে নিষ্কর্মা বসে থাকতে হলো না। বেলা 10:30 নাগাদ বর্মন টেলিফোন করে জানালো যে বাসু সাহেবের মক্কেল তার উপস্থিতি ছাড়া কোনো কথারই জবাব দিচ্ছে না। উনি কি একবার আসতে পারবেন হেডকোয়ার্টার্সে? বাসু সাহেব এলেন, বললেন, আমার মক্কেল জমানবন্দি দেবে, কিন্তু তার পূর্বে আমি তার সঙ্গে একবার নির্জনে কিন্তু সাক্ষাৎ করতে চাই। সে ব্যবস্থাই হলো। ছন্দাকে নিয়ে আসা হলো ওর কাছে বিশেষ সাক্ষাৎ কক্ষে। লেডি মেট্রন অদূরে বসে রইল, শ্রুতি সীমার বাইরে কিন্তু দৃষ্টি সীমার নয়। বাসু বললেন, দেখো ছন্দা, আই এম ভেরি সরি। তুমি প্রথম থেকে আমাকে না জানিয়ে একের পর এক ভ্রান্ত পদক্ষেপ কিন্তু গ্রহণ করছিলে, তবে তুমি এটা বুদ্ধিমতীর মতোই কাজ করেছো আমি বলবো। মানে এই যে স্ট্যান্ডটা তুমি নিয়েছো যে তোমার অ্যাটর্নির অনুপস্থিতিতে তুমি কোনো এজাহার দেবে না। আসলে স্যার সুজাতা দি আমাকে সে কথাই বলেছিল। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, মানে পুলিশে আমাকে সন্দেহ করলো কেন? কি বলবো ছন্দা, তোমার কর্তা থানায় গিয়ে এজাহার দিয়েছিল। ছন্দা একটু অবাক হলো, বলল, কিন্তু স্যার সেটা কেমন করে হবে? মানে ও তো কিছুই জানে না, ও তো তখন ঘুমাচ্ছিল। না ছন্দা, তুমি ওর গরম চকলেটে ইপ্রাল ট্যাবলেট মিশিয়েছিলে, ওটা জানতে পেরেছিল। সে ওটা কমোডে ফেলে দেয়, আদৌ ও পান করেনি, ঘুমের ভান করে পড়েছিল। তুমি কখন গাড়ি নিয়ে আলিপুর থেকে রওনা হয়েছো আর কখন ফিরে এসেছো ওটা জানেও। ছন্দা অবাক হয়ে তাকিয়ে থাকে, কথাটা হজম করতে পারছিল না সে। তারপর কোনো ক্রমে বলল, ও জেগেছিল, ঘুমায়নি? ও জানে যে আমি রাত্রে গাড়ি নিয়ে? কথাটা ওকে শেষ করতে দেন না বাসু, বলেন, আচ্ছা শোনো, এখন আমাকে একটু সংক্ষেপে বলো তো, মানে কেন কাল মধ্যরাত্রে তুমি তারাতলায় গিয়েছিলে? আসলে স্যার কমলেন্দু আমাকে বাধ্য করেছিল। সন্ধ্যার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে টেলিফোনে রাত 1টায় ওর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করি। আমার আশা ছিল যে ত্রিদীপকে ঘুম পাড়িয়ে আমি একা ওর কাছে যেতে পারবো। তা তোমার বয়সী একজন মেয়ের পক্ষে একা ড্রাইভ করে অত রাত্রে ওখানে যাওয়া কি একটা দুঃসাহসিকতা নয়? তোমার ভয় হলো না? না স্যার, ভয়ের কি আছে? আমার সঙ্গে লোডেড রিভলভার ছিল। আপনি তো নিজেই সেটা আমাকে ফেরত দিয়েছিলেন। কোনো মস্তান যদি বাদরামো করতে আসতো, আমি তার খুলি ঠিক উড়িয়ে দিতাম। বাসু ম্লান হেসে বললেন, ছন্দা, তোমার ধমনীতে কি শক্তাবৎ রাজরক্ত বইছে নাকি? তোমার কি দরকার ছিল এতটা ঝুঁকি নেবার? স্যার আমি আপনাকে ওটা বোঝাতে পারবো না। আমি আমি একটা অপরাধ করেছিলাম। কমলেশ সেটা জানতো। আসলে খবরটা ও পুলিশে জানালে আমার নির্ঘাত জেল হয়ে যেত। কি জানেন,
আমি জানি যে আমি অন্যায় করেছি, সেজন্য জেল খাটতেও আমি প্রস্তুত, কিন্তু ত্রিদীপের কথা ভেবে আমি প্রায়শ্চিত্তটা করতে পারছিলাম না। ওর বাবা ত্রিবিক্রমের ধারণা তার পুত্র নিচু ঘরে বিয়ে করেছে। আমার খানদান নেই। হ্যাঁ, সেটা আমার নেই বটে, আমি স্বীকার করি, কিন্তু আমি তো বর্ন ক্রিমিনালও নই না। আমার জেল হলে ওর বাবা ওকে বলতেন, দেখলে তো। আর সেটাই আমার স্যার সহ্য হচ্ছিল না, তাই আমার হাত পা বাঁধা পড়েছিল। আমার স্যার কোনো উপায় ছিল না। আচ্ছা, তুমি কি ওকে কিছু টাকা দিতে গিয়েছিলে? আদৌ না, টাকা আমার কোথায় যে দেব। আসলে আমি কিছু সময় চাইতে গিয়েছিলাম। ওই হতভাগাটা কিছুতেই রাজি হলো না। আপনি জানেন, আমার ধারণা ছিল যে বাস দুর্ঘটনায় মারা গেছে। আসলে হয়তো কয়েক বছর জেল খাটছিল। অবশ্য আমি ঠিক জানি না, মোট কথা আমি ওর কোনো খবরই পাইনি এই এত বছর ধরে। আচ্ছা শোনো ছন্দা, কাল রাত্রে কি ঘটেছিল সেটা বলো, কোনো কথা বাদ দিও না বা গোপনও করো না। ছন্দা মেদিনী নিবদ্ধ দৃষ্টিতে 5 সেকেন্ড নিথর হয়ে বসে রইল, তারপর ওর চোখে তাকিয়ে বলল, আই কনফেস স্যার, হ্যাঁ, আমি ওকে খুন করেছি নিজের হাতে। বাসু মিনিট খানেক স্তব্ধ হয়ে বসে থাকলেন। ছন্দা আবার বলল, স্যার, কিন্তু স্যার আপনি বিশ্বাস করুন, কমলেশকে আমি নিজে ইচ্ছা করে খুন করিনি, নিতান্ত ঘটনাচক্রে। দেখো, ঠিক কি ঘটেছিল তুমি সেটাই বলো। আসলে ওর সঙ্গে কথা কাটাকাটি থেকে আমার ঝগড়া হচ্ছিল। ও বিশ্বাস করছিল না যে সত্যি 2000 টাকা আমার কাছে নেই। হঠাৎ ক্ষেপে গিয়ে একটা অশ্লীল গালাগাল দিয়ে আমার হাত চেপে ধরে। আমি তখন ওকে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিলাম। কি একটা জিনিস, মানে হয়তো কাচের গ্লাসই হবে বোধহয়, হাতের ধাক্কা লেগে ঝনঝন করে ভেঙে পড়ল। 2 হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসলো, যেন 2 হাতে আমার গলা টিপে ধরবে। আর আমি নিচু হয়ে হাতের কাছে যা পেলাম তাই কুড়িয়ে নিলাম। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি তখনও বুঝতে পারিনি যে, এখন খবরের কাগজ পড়ে বুঝেছি যে ওটা একটা গ্যালভানাইজড কলের জলের একটা শর্ট পিস ছিল, হাত দেড়েক ধরুন লম্বা। আমি সেটা এলোপাথারি ঘুরিয়ে ওকে দূরে হটাতে চাইছিলাম, আর ও ঠিক তখনই মরিয়া হয়ে এগিয়ে আসলো। পাইপটা ওর মাথায় লাগলো, ও পড়ে গেল। আর তখনই তুমি ছুটে পালিয়ে গেলে? না, মানে কি বলবো স্যার, তখনই কে যেন মানে সুইচটা ঠিক অফ করে দিল। সুইচ অফ করে দিল? কে? মানে ঘরে তো তোমরা মাত্র দুজন, তুমি আর কমলেশ, তো কমলেশ তো তখন মাটিতে পড়ে। না স্যার, ঘরে মনে হয় স্যার কোনো তৃতীয় ব্যক্তি ছিল। মানে কখন এসেছিল, কেন, কিভাবে এসেছিল আমি স্যার জানি না, মানে হঠাৎ করেই সুইচটা অফ করে দেয়। হুম, তা ঠিক কখন, মানে আই মিন কমলেশ মাথায় আঘাত পাওয়ার আগে না পরে? না স্যার, আগেও না পরেও না, মানে ঠিক, মানে এক্স্যাক্ট স্যার ওই মুহূর্তে। মানে কোনো ঘটনা আগুপিছু ঘটে থাকলে তা মানে স্যার, মানে হয়তো 1 সেকেন্ডের ব্যাপার হতে পারে। ওয়েল, ছন্দা, তাহলে তো এমনও হতে পারে যে তোমার আঘাতে কমলেশ ভূতলশায়ী হয়নি, তোমার ঘূর্ণমান ডান্ডাটা অন্য কিছুতে আঘাত কিন্তু করে থাকতে পারে, হয়তো ওই তৃতীয় লোকটাই। স্যার আপনি যদি সে কথাই আমাকে বলতে বলেন, আমি অবশ্য সেটা বলবো, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস স্যার, আমি ওর মাথায় ডান্ডার বাড়ি মেরেছিলাম, ওই তৃতীয় ব্যক্তি নয় স্যার। দেখো, কোনো তৃতীয় ব্যক্তি ঘরে কিন্তু নাও থাকতে পারে ছন্দা, হয়তো ঘটনাচক্রে ঠিক তখনই বাল্বটা ফিউজ হয়ে যায়। না স্যার, সেটা হয়নি, মানে 1 নম্বর কথা, সুইচ অফ হওয়ার একটা শব্দ আমি সকর্ণে শুনেছি, আর রাত তো তখন নিস্তব্ধ। আর দ্বিতীয়ত, ঘর অন্ধকার হয়ে যাওয়ার পর আমি দরজার আড়ালে স্যার সরে যাই। কমলেশ তখন নিথর হয়ে পড়ে রয়েছে। সেই সময় ঘরে পরপর 5বার কেউ একটা দেশলাই জ্বালাবার চেষ্টা করেছিল, পারেনি, মানে দেশলাইটা হয়তো ভিজেছিল, আর যে জ্বালছিল সে দেশলাইয়ের দিকেই তাকিয়েছিল, কিন্তু ক্ষণিকের আলোর ঝলকানিতে আমি স্যার আমার পালাবার পথটা দেখে নিয়েছিলাম। নিঃশব্দে আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম, আর ঠিক তখনই স্যার কলবেলটা একটানা বেজে উঠল। কলবেল? মানে কার কলবেল? স্যার ওই, মানে কমলেশেরই স্যার, ডোরবেল, মানে রাস্তায় দাঁড়িয়ে কেউ কলবেলটা বাজাচ্ছিল স্যার। মানে ওই রাত 1:30টার সময়? হ্যাঁ স্যার, লোকটা ভেতরে আসতে চাইছিল। ফলে স্যার আমি অন্ধকারে সিঁড়ির মাঝামাঝি থমকে দাঁড়িয়ে পড়ি। আমার মনে হলো যে লোকটা আমার পিছনে দেশলাই জ্বালার চেষ্টা করছিল, সেও থমকে থেমে পড়েছে ল্যান্ডিংয়ের ওপর।
একটু পরে আমার নজর হলো যে বাড়ির পিছনের ভাড়া বেয়ে কে একজন জানি নেমে যাচ্ছে। তার একটু পরে রাস্তায় একটা মোটর বাইক স্টার্ট নেবার শব্দ হলো, আর তৎক্ষণাৎ ডোর বেল বাজানো বন্ধ হয়ে গেল। আমি স্যার তখন বাকি কটা ধাপ নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। কিন্তু স্যার আশ্চর্য, আমার মনে হচ্ছিল যে আমার পিছনে মেজানাইন ল্যান্ডিংয়ে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। লোকটা আরেকবার দেশলাই জ্বালানোর চেষ্টা করে এবং এবার সফলও হয়েছিল। ঠিক তখনই আমি সদর দরজা পার হয়ে গেলাম স্যার। আমি প্রায় দৌড়ে এসে গাড়িতে উঠে স্টার্ট দিলাম। জাস্ট আ মিনিট। আচ্ছা, আলোটা নিভে যাওয়ার কত পরে তুমি গাড়িতে স্টার্ট দিয়েছিলে? মানে সেটা তোমার কি গেস? হোয়াটস ইউর গেস? মানে 5-10 সেকেন্ড, না 3-4 মিনিট? স্যার মিনিট 2-3 হবে। আচ্ছা, কে ডোরবেল বাজাচ্ছিল আর কে দেশলাই জ্বালানোর চেষ্টা করছিল বা ভাড়া বেয়ে নেমে যায় সেটা তুমি কি জানো, না মানে কিছু আন্দাজ করতে পারছো? না স্যার। আচ্ছা, ওরা তিনজন কি ভিন্ন ভিন্ন লোক নাকি একই লোককে তুমি? না স্যার, আমি জানি না, মানে ভাড়া বেয়ে যে নেমে যায় সে লোকটা দেশলাই জ্বালছিল কিনা স্যার আমি জানি না, কারণ যে ভাড়া বেয়ে নেমে যাওয়ার পরেও ওই লোকটাকে আমি ল্যান্ডিংয়ে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম স্যার। আচ্ছা, তোমার চাবি থোকাটা কখন পড়ে যায়, মানে খবরের কাগজে যে ছবিটা ছেপেছে? আমি জানি না স্যার, মানে হয়তো ধস্তাধস্তির সময়। তাহলে তুমি গাড়ির দরজা কি করে খুললে? আমি স্যার এতটাই উত্তেজিত ছিলাম যে কমলেশের বাড়ির সামনে গাড়িটা পার্ক করে আদৌ মানে আমি লক করিনি, দরজাটা খোলা রেখে আমি নেমে গিয়েছিলাম। তাহলে ফিরে এসে তুমি গ্যারেজে তালাটা কি করে খুললে? ওটাও স্যার আমি বন্ধ করে যাইনি। হুম তা তোমার সেটা স্পষ্ট মনে আছে? ছন্দা একটু ভেবে নিয়ে বলল। না স্যার, আমার আমার স্যার মনে নেই, তবে স্যার এছাড়া অন্য কোনো সমাধান নেই বলে আমি স্যার এটাই ধরে নিচ্ছি যে আমি গ্যারেজে তালাটা বন্ধ করে যাইনি। তা তুমি একটা কাজ করো তো, একটু বুঝিয়ে বলো তো। দেখুন স্যার, মানে আমরা দুজনে একই ডবল গ্যারেজ ব্যবহার করি, তো যে কেউ গাড়ি বার করলে স্লাইডিং ডোরটা টেনে তালা বন্ধ করে দিই। এটা অনেকটা অভ্যাসবশত, মানে প্রতিবর্তী প্রেরণা বলতে পারেন। আমার স্পষ্ট স্যার মনে আছে যে স্লাইডিং ডোরটা আমি টেনে বন্ধ করেছিলাম, কিন্তু নবতাল তালাটা নিশ্চয়ই আমি লাগাইনি, কারণ সেক্ষেত্রে ফিরে এসে আমি গাড়ি গ্যারেজ করতে পারতাম না, কিন্তু কারণ তার আগেই তারাতলায় আমার চাবিটা খোয়া গেছিল। কেন, তোমার কাছে তো ট্রিপ্লিকেট চাবিটা কি ছিল না? ট্রিপ্লিকেট চাবি? মানে যেটা আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকে? কিন্তু স্যার আপনি তার কথা কি করে জানলেন? না, তোমার কর্তাই বলছিল। না স্যার, সেটা তো যেখানে ছিল সেখানেই ছিল স্যার, কাল সারাদিন রাতে আমি ওটা হাত দিইনি। তুমি নিঃসন্দেহ যে অন্যমনস্কভাবে রাত্রে ড্রয়ার খুলে তুমি ওই তৃতীয় চাবির থোকাটা নিয়ে যাওনি? নিশ্চয়ই না স্যার। এ কথা কেন বলছেন? হুম অলরাইট। আচ্ছা, ফিরে এসে গাড়ি গ্যারেজ করার পর তখন তো ধরো রাত 1:45, তো তুমি গ্যারেজে নবতাল তালাটা লাগানোর চেষ্টা তুমি করনি, কিন্তু কেন? সে প্রশ্নই ওঠেনি স্যার, কারণ ফিরে এসে আমি স্লাইডিং পাল্লাটা টেনে বন্ধ করতে পারিনি। তা সেটাই বা কেন? আসলে মানে কখনো কখনো অ্যাম্বাসাডার গাড়িটা স্যার একটু সরে নড়ে গেলে দরজাটা বন্ধ হতে চায় না, তো তখন হয় অ্যাম্বাসাডারকে স্টার্ট দিয়ে সামনের দিকে 2-1 ইঞ্চি এগিয়ে নিতে হয়, না হলে একজন মানে বাম্পারটা ঠেলে ধরে অন্যজন দরজাটা বন্ধ করে, একা হাতে স্যার ওটা করা যায়ও না। তাই ফিরে এসে নবতাল তালা লাগানোর কোনো প্রশ্নই ওঠেনি। আর সেই জন্য রাতে আমি টেরও পাইনি যে আমার চাবিটা খোয়া গেছে। তাছাড়া স্যার কি বলবো, মানসিকভাবে আমি এতটাই উত্তেজিত ছিলাম যে গাড়ি দুটোর নিরাপত্তার কথা স্যার আমার সেই মুহূর্তে মনেই ছিল না। তা তারপর কি হলো? আমি স্যার ঘরে ফিরে এসে দেখলাম যে নিথর হয়ে ঘুমাচ্ছে ও। আমি নিঃশব্দে শাড়ি পাল্টে নাইট গাউন পরে নিলাম, আর রিভলভারটা অন্ধকারে আমি লুকিয়েও ফেললাম। আমার স্যার ভীষণ নার্ভাস লাগছিল যে কমলেশ বেঁচে আছে কিনা, আমি তো জানতাম না। আর আমি স্বপ্নেও ভাবিনি যে ওই সামান্য একটা আঘাতে ও মারা যাবে। তবু স্যার আমি খুবই উত্তেজিত হয়ে গিয়েছিলাম, তাই স্ট্রং ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙলো স্যার বেলা 8টায়, আপনি টেলিফোন করলেন তখন। আচ্ছা, তুমি যেটা বললে সেটা কি আদ্যন্ত সত্য, মানে কোনো কিছুই তুমি গোপন করনি তো? না স্যার, কিন্তু ফিরে এসে আমি গ্যারেজের দরজাটা যে বন্ধ না করে শুতে গেছি এ কথা আপনি কি করে জানলেন?
তোমার স্বামী বলেছে সে আক্ষরিক অর্থে সাত সকালে আমার বাড়িতে এসেছিল। কেন? মানে আচ্ছা স্যার, এটা কি সত্যি যে পুলিশে সে নিজে থেকে গিয়েছিল? হ্যাঁ ছন্দা, এটা সত্যি। ও নিজের ধারণা অনুযায়ী স্থির করেছিল যে ও যেটা জানে সেটা পুলিশকে জানানো ওর কর্তব্য। আসলে স্যার সেই জন্য আপনি ওকে দোষ দিতে পারেন না, ওটাই ওর শিক্ষা। ইনফ্যাক্ট ওটাই ওর মানসিক অসুখ। আচ্ছা, ও কি কারো মানে কথা আপনাকে বলেছে? হ্যাঁ বলেছে। ওর ধারণা খুন করেছে অন্য একজন যাকে তুমি বাঁচাতে চাইছো। কে সে? ডক্টর প্রতুল ব্যানার্জি। ছন্দা একটু চমকে উঠল, আমতা আমতা করে বলল, কি কিন্তু তার সম্বন্ধে কি জানে ও স্যার? সেটা দেখো আমি কি করে জানবো? তুমি বরং আমাকে বলো যে কাল রাত্রে ডক্টর ব্যানার্জি কি তারাতলায় ছিলেন, মানে ওই গভীর রাত্রে? গুড গড স্যার, নিশ্চয়ই না। তুমি নিঃসন্দেহ? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। মেট্রন দূর থেকে বলে ওঠে, এক্সকিউজ মি স্যার, সময় শেষ হয়ে গেছে কিন্তু। বাসু বললেন, অল রাইট, এক মিনিট। ছন্দার দিকে তাকিয়ে আবার বললেন, আচ্ছা কাল রাত্রে তুমি হাতে গ্লাভস পরে যাওনি নিশ্চয়ই? আগে না, হাতে পরার গ্লাভস আমার কাছে আদৌ নেই। হাসপাতালে ওটিতে গেলে আমি পরি, মানে নার্সিংহোমের গ্লাভস আর কি। কিন্তু স্যার এ কথা কেন? বাসু বললেন, আচ্ছা ছন্দা, তুমি এবার সংক্ষেপে বলো তো তুমি কি এমন অপরাধ করেছিলে যে যে জন্য তোমার জেল হতে পারত? নাও লুক হিয়ার, আমি তোমার অ্যাটর্নি, আমাকে বললে সেটা প্রিভিলেজড কমিউনিকেশন, তাতে তোমার কোনো ক্ষতি হতে পারে না, কিন্তু কিন্তু আমার জানা দরকার যে কমলেশ তোমাকে কি নিয়ে ভয় দেখাচ্ছিল। ছন্দা দৃঢ়স্বরে মাথা নেড়ে বলল, সরি স্যার, বিশেষ কারণে কথাটা আমি আপনাকে জানাতে পারবো না, আমাকে মাফ করবেন স্যার। তুমি কি বলতে চাও যে কথাটা, এই যে গোপন কথাটা, এটা তোমার একার নয়? আপনার সঙ্গে স্যার কথা চালানোই বিপদ। ওই দেখুন স্যার, মেট্রন এগিয়ে আসছে। আমার যা বলার ছিল আমি বলেছি। অলরাইট, এবার শেষ কথাটা আমি বলি, আমার অনুপস্থিতিতে পুলিশের কাছে কোনো জবানবন্দি দেবে না, মনে থাকবে? হ্যাঁ থাকবে স্যার। অধ্যায় 10। পুরো 2 দিন বাসু সাহেব ঘর ছেড়ে বার হলেন না, ক্রমাগত পাইপ টেনে গেলেন। মূল হেতু ওর মক্কেল জামিন পায়নি। তার একাধিক কারণ হতে পারে। প্রথম কথা, বিচারক বিশ্বাস করেছেন আসামি স্বামীর জবানবন্দি। হয়তো তার মনে পড়ে গিয়েছিল নিজের বিবাহের প্রথম সপ্তাহের কথা। একজন সদ্য বিবাহিতা বিয়ের কনে যার অষ্টমঙ্গলা পার হয়নি, সে তার বরকে কড়া ঘুমের ওষুধ খাইয়ে মধ্যরাত্রে অভিসারে, অভিসার নাই হোক, মধ্যরাত্রে গৃহত্যাগ করবে, এটা অচিন্তনীয়। দ্বিতীয় কথা, এটাও বিচারক বিশ্বাস করেছেন স্বেচ্ছায় অনিচ্ছায় বা আত্মরক্ষার্থে যাই হোক, মেয়েটির আঘাতে কমলেশ ভূতলশায়ী হয়। এক্ষেত্রে অজ্ঞান অবস্থায় তাকে ফেলে পালিয়ে আসাটাও সমর্থনযোগ্য কাজ নয়। ছন্দা ওই ঘরে টেলিফোন ব্যবহার করে থানায়, হাসপাতালে বা কোনো অ্যাম্বুলেন্স ইউনিটে ফোন করে জানাতে পারত যে ওই ঠিকানায় একজন অচৈতন্য মানুষ মাটিতে পড়ে রয়েছে। তারপর অ্যাম্বুলেন্স এসে পড়ার আগে যদি সে পালিয়েও যেত তাহলে তাকে ক্ষমা করা যেত, অন্তত জামিন দেওয়া যেত। ইতিমধ্যে সুকৌশলী গোয়েন্দা সংস্থা অর্থাৎ সুজাতা ও কৌশিক যে সমস্ত তথ্য সরবরাহ করে চলেছে তাতে সমস্যার সমাধান তো দূরস্ত, ক্রমশই সমস্যাটা জটিলতর হয়ে উঠেছে। দ্বিতীয় কথা, বটুক এবং তার স্ত্রী দুজনেই শুনেছে ওই ঘরে যখন ঝগড়া মারামারি হচ্ছিল, ঝনঝন করে কাচের বাসনপত্র ভাঙছিল, তখন রাস্তায় দাঁড়িয়ে কেউ একজন কল বেল বাজাচ্ছিল। বাসু সাহেবের সিদ্ধান্ত সেই লোকটা ওই ঘরে আদৌ আসেনি, ফলে সে খুনি হতেই পারে না। কারণ কমলের যখন ভূতল শায়ী হয় তারপরেও সে ডোর বেল বাজিয়ে চলেছিল। পুলিশ বোধ করি সেটা মানে না, পুলিশ মানতে রাজি নয় যে ছন্দা একা এসেছিল। অত গভীর রাত্রে ওই বয়সের একটা মেয়ে কলকাতার রাস্তায় একা ড্রাইভ করে না, বিশেষত তারাতলার নির্জন ফ্যাক্টরি অঞ্চলে। সেই তৃতীয় ব্যক্তির উপস্থিতিটাই দুর্ঘটনাকে পুলিশের মতে ডেলিবারেট মার্ডারের দিকে ঠেলে দিচ্ছে। আরেকটি তথ্য হলো, মৃত কমলেশের ঘরে পুলিশ কোনো লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করতে পারেনি। সদ্য লাগানো চকচকে ডোর হ্যান্ডেলে নয়, টেলিফোনে নয়, গ্লাস টপ টেবিলে নয়। কেন? কোনো আঙুলের ছাপ কেন নেই?
যদি ধরে নেওয়া যায় যে আততায়ী হাতে গ্লাভস পরে এসেছিল, তাহলে তার আঙুলের ছাপ পাওয়া যাবে না, সেটাই প্রত্যাশিত। কিন্তু গৃহস্বামীর আঙুলের ছাপ কেন পাওয়া গেল না? বাসু সাহেব নিজেও তো ওই ঘটনার দিন ওই বাড়ির হ্যান্ডেলে হাত দিয়েছিলেন, তার আঙুলের ছাপই বা মুছে গেল কি করে? সম্ভাব্য উত্তর একটাই, অপরাধটা যে করেছে সে গৃহত্যাগের আগে প্রতিটা আঙুলের ছাপ রুমাল দিয়ে মুছে দিয়ে গেছে। অর্থাৎ আতঙ্কতাড়িতা পলায়ন পড়া কোনো যুবতী নয়, প্রফেশনাল খুনির স্থির মস্তিষ্কের পরিচয় পাওয়া যাচ্ছে। আরও একটা ব্যাপার ঘটেছে। ঘটনার পরদিন থেকে ত্রিদীপ নিরুদ্দেশ। বস্তুত থানায় এজাহার দেওয়ার পর সে আর তার আলিপুরের বাড়িতে ফিরে যায়নি। কোথায় গেছে কেউ জানে না, পুলিশ বাদে। না হলে টিভিতে নিরুদ্দেশ তালিকায় ধন কুবেরের একমাত্র পুত্রের ছবি দেখা যেত। বেশ বোঝা যায় পুলিশের ব্যবস্থা সে লোকচক্ষুর অন্তরালে কোনো পাঁচতারা হোটেলে তোফা আরামে রয়েছে। ব্যবস্থাপনা পুলিশের, কিন্তু খরচ সম্ভবত তার পিতৃদেবের। কিন্তু কেন? ত্রিদীপকে লুকিয়ে ফেলার কি কারণ জানতে চাইলেন রানু। ওরা তিনজনে বসেছিলেন লিভিং রুমে। কৌশিক আজ 3 দিন বেপাত্তা, কোথায় কোথায় ঘুরছে। কমলেশের পূর্ব জীবনের ইতিহাস সংগ্রহ মানুষে। বাসু জবাব দিয়ে বললেন, বুঝলে না রানু, যাতে কারো প্রভাব পড়ে ত্রিদীপ নারায়ণ তার জবানবন্দিটা প্রত্যাহার করে না নেয়, যাতে কেউ তাকে কোনো প্রশ্ন না করতে পারে, বিশেষ করে কোনো খবরের কাগজের লোক। ঠিক এই সময় ডোরবেল বেজে উঠল। বিশু গিয়ে সদর দরজা খুলে দিল। এলো কৌশিক, হাতে সুটকেস, চেহারা ভগ্নদূতের। বাসু বললেন, কি ব্যাপার কৌশিক, কাউকে কিছু না বলে তুমি কোথায় গিয়েছিলে? কৌশিক একটা চেয়ার টেনে বসে বলে, তা কেন, সুজাতাকে তো বলে গিয়েছি যে আমি দুর্গাপুরে যাচ্ছি। আমি তো শক্তাবৎ রাজপুত নই যে ধর্মপত্রীকে না জানিয়ে আমি পালিয়ে যাব। তা সেখানে কেন, কিছু খবর কি পেলে? হ্যাঁ মামু, পেয়েছি, মারাত্মক খবর, অবিশ্বাস্য খবর। ফার মামু, ছন্দাদেবীর প্রথম পক্ষের স্বামী কমলেশ বিশ্বাস ওরফে কমলাক্ষ ওরফে কমলেন্দু গত শনিবার রাত্রে তারাতলায় আদৌ খুন হয়নি। রানু আঁতকে উঠে বললেন, মানে? কৌশিক বলল, না মামি শুনুন, শনিবার যে মারা গেছে সে কমলেশের যমজ ভাই হতে পারে, কমলেশের ছদ্মবেশী হতে পারে, ছন্দা কমলেশের যৌথ ধাপ্পাবাজিও হতে পারে। সুজাতা বলে, যৌথ ধাপ্পাবাজি মানে? মানে ওই খুন হয়ে যাওয়া লোকটা যে কমলেশ বিশ্বাস, সেটা আমরা কি করে মেনে নিয়েছি একমাত্র ছন্দা স্টেটমেন্ট অনুযায়ী, নয় কি? বাসু প্রতিবাদ করে বললেন, না কৌশিক, কাগজে লিখেছে পুলিশ ওকে শনাক্ত করেছে বিবাহ বিশারদ সমাজবিরোধী কমল নামে। কমলেশ, কমলাক্ষ, কমলেন্দু, নানা নামে সে কুমারী মেয়েদের ফাঁসিয়ে বিয়ে করত। কথা কাগজে যখন ছাপা হয় তখন কিন্তু ছন্দা গ্রেপ্তার হয়নি, ফলে তোমার সংগৃহীত তথ্যটা ঠিক দাঁড়াচ্ছে না, ওটা নাকচ হয়ে যাচ্ছে। কৌশিক রুখে উঠে বলে, অলরাইট মামু, এবার আমি যে তথ্য সংগ্রহ করে এনেছি সেটাকে আপনি নাকচ করুন তো। হ্যাঁ বলো। সুকৌশলীর ওপর নির্দেশ ছিল কমল নামধারী বিবাহ বিশারদের আদ্যোপান্ত ইতিহাসটা সংগ্রহ করা। কৌশিক ধাপে ধাপে সেটাই করছিল। ছন্দা তার এজাহারে বলেছিল কমলেশের সঙ্গে গৃহত্যাগ করে ওরা প্রথমে কালীঘাটে গিয়ে বিয়ে করে, কিন্তু বেলেঘাটায় ঘর নেওয়ার পর দ্বিতীয়বার রেজিস্ট্রি মতে আবার বিয়ে করে। তারিখটা ছন্দা জানিয়েছিল 7ই ডিসেম্বর 1983। কৌশিক তাই বেলেঘাটা অঞ্চলে একের পর এক বিবাহ রেজিস্ট্রেশন অফিসে খোঁজ নিতে থাকে। পঞ্চম কি ষষ্ঠ প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হয়। রেজিস্ট্রারের অনুমতি নিয়ে যথাযথ ফি জমা দিয়ে একটা জেরক্স কপি সে সংগ্রহ করে। জেরক্স কপিতে ছিল কমলের পিতার নাম এবং জন্ম তারিখ। সত্য মিথ্যা যাই হোক না কেন, কমলেশের স্বীকৃতি মোতাবেক ওই বিবাহ চুক্তিপত্রে দুজন সাক্ষীর নাম ঠিকানা ছিল, একজন বাঙালি বিমল কর, অপরজন অবাঙালি। বাঙালি সাক্ষীর ঠিকানায় গেলে শোনা যায় সে এখন ওখানে থাকে না, কোথায় থাকে কেউ জানে না। অবাঙালি সাক্ষীর ঠিকানা ছিল দুর্গাপুরে জি টাইপ কোয়ার্টার্সে। কৌশিক খুঁজে খুঁজে লোকটার দেখা পায় তার বাড়িতে।
মহেশ প্রসাদ তিওয়ারি দুর্গাপুরের একজন নামকরা লেবার লিডার। সে কিন্তু কিছুতেই স্মরণ করতে পারল না কোনো ছন্দা বা কমলেশ বিশ্বাসকে। কৌশিক তখন বিবাহের চুক্তিপত্রের জেরক্স কপিটা দেখায়। মহেশ প্রসাদ স্বীকার করে, বলে, আজ সিগনেচার তো হামার আছে, লেকিন হামার তো কুছ ইয়াদ নেই, ইয়াদ তো হচ্ছে না। কৌশিক জানতে চাইল, আচ্ছা, আপনি কি বিমল করকেও চিনতেন? নেই তো, বিমল বাবু তো সিটু ইউনিয়নে ছিলেন, তো তাকে তো হ্যাঁ পেহচানতে পারছি হয়তো, লেকিন তিনি তো গুজর গিয়েছেন। কৌশিক পুনরায় জানতে চান, আচ্ছা, আপনাদের দুজনের মধ্যে একজন, আই মিন ওই বিয়ের দুজন সাক্ষীর মধ্যে একজন কোনো ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট ছিলেন কি? মানে আপনি না বিমল বাবু? আমি ছিলাম। কেউ? ছন্দা দেবী আমাকে বলেছেন যে সেই এজেন্টের অনুরোধে ওরা স্বামী স্ত্রী একটা যৌথ ইন্স্যুরেন্স করেন 10,000 টাকা। জি হ্যাঁ, हाँ अभी याद हो लो, ठहरिए बाबू साहब, आराम कीजिए, मैं देखता हूँ। তেওয়ারিজি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসাবে যাদের জীবন বীমা করিয়েছিলেন তাদের নাম, ধাম, ইন্স্যুরেন্স নাম্বার ইত্যাদি একটা মোটা খেরো খাতায় পরপর লিখে রেখেছেন। বার্ষিক যা কমিশন পান তার হিসেব মেলানোর জন্য শুধু নয়, ইনকাম ট্যাক্স অফিসারকে সন্তুষ্ট করার জন্যে। সে খেরো খাতা দেখে তেওয়ারিজি জানালেন, জি হ্যাঁ, ছন্দা আর হ্যাঁ বিমলের বন্ধু কমলেশ বিশ্বাস একটা যৌথ পলিসি করেছিল, তো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে করেছিল 10,000 টাকার, তো 21শে ডিসেম্বর, হ্যাঁ 83 সালে। কিন্তু সে পলিসি তো চালু নেই। তা থেকে তেওয়ারিজির কোনো না না, এর থেকে তো কিছু বোঝা যাচ্ছে না। 27/3/88-এ হ্যাঁ কমলেশ তো মারা গেছেন এবং ও স্ত্রী নমিনি হিসাবে তো 10,000 টাকা লাভ করেছেন। না, আমার তো কোনো কমিশন তো হচ্ছে না স্যার। কৌশিক যথারীতি আকাশ থেকে পড়ে, তবে সে কোনো বিস্ময় প্রকাশ করে না। ইন্স্যুরেন্স কোম্পানির কলকাতা অফিসের ঠিকানা আর পলিসি নম্বরটা টুকে নিয়ে কলকাতায় ফিরে আসে। হাওড়া স্টেশন থেকে সে সরাসরি ওই ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে যায়। এ ঘর ও ঘর, ও সাহেব করতে করতে এক সময় তথ্যটার হদিশ পায়। হ্যাঁ, বীমা কোম্পানি যথারীতি অনুসন্ধান চালিয়ে সন্তুষ্ট হয়ে নমিনিকে টাকাটা মিটিয়ে দিয়েছে। কমলেশ বিশ্বাসের মৃত্যুর অবিসংবাদিত প্রমাণগুলিও ওই পলিসি পেমেন্টের ফাইলে গাঁথা রয়েছে। সুকৌশলী লিখিত আবেদন মোতাবেক ইনশিওর কোম্পানির এক বড় সাহেব সেই প্রমাণে জেরক্স কপি ইস্যু করার অনুমতি দিলেন। কৌশিক এবার তার বাসু মামুর সামনে একে একে দাখিল করল তার কাগজপত্র। কমলেশ বিশ্বাসের ডেথ সার্টিফিকেট, নার্সিং হোমের ডিসচার্জ বিল, ভাউচার, সমস্ত বিল, সবই 27/3/1988 তারিখের। বলল, এবার বলুন মামু, কমলেশ বিশ্বাসের কয়বার মৃত্যু বিশ্বাসযোগ্য? আপনি বলুন। বাসু জবাব দিলেন না, সহধর্মিণীকে বললেন, আচ্ছা শোনো রানু, এক কাজ করো তো, ওই সানি সাইড নার্সিংহোমে একবার টেলিফোন করে একটু দেখো তো ডক্টর প্রতুল ব্যানার্জিকে পাওয়া যায় কিনা। টেলিফোন ধরল রিসেপশনিস্ট, মহিলা কণ্ঠে শোনা গেল, বলল, ইয়েস ডক্টর ব্যানার্জি আছেন, কিন্তু ওটিতে রয়েছেন। কে ফোন করছেন কি বলবো? হ্যাঁ, আর কেন ফোন করছেন একটু প্লিজ বলুন। বাসু বললেন, একটা মেসেজ একটু কাইন্ডলি লিখে নিন। হ্যাঁ বলুন। আজ রাত 9টায় আমি ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করতে যাব। আমার নাম PK বাসু, আমি একজন অ্যাটর্নি। মেয়েটি সবিনয় বলল, সরি স্যার, রাত 9টার সময় উনি নার্সিংহোমে থাকবেন না, মানে উনি বাড়িতে থাকেন। অল রাইট, আমি বাড়িতেই যাব। তা সেটা তো ওই নার্সিংহোমের উপরে নাকি? আগে হ্যাঁ স্যার, বাট সরি স্যার, সন্ধ্যায় ওর কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কি না সেটা স্যার আমি জানি না। কে জানে সেটা? ডক্টর ব্যানার্জি হিমসেলফ, কিন্তু তিনি তো স্যার এখন অপারেশন থিয়েটারে। আই নো। তাহলে আপনি মেসেজটাতে আরও লিখে রাখুন, অন্য কোনো সন্ধ্যায় অ্যাপয়েন্টমেন্ট থাকলে ডক্টর ব্যানার্জি যেন সেটা ক্যান্সেল করে আমার জন্য অপেক্ষা করেন, অ্যাট 9 PM শার্প। ওকে? মেয়েটার বোধ করি ধৈর্য চ্যুতি ঘটল, বলল,
আই এম সরি অ্যাগেন স্যার, ডক্টর ব্যানার্জি মানে আমি স্যার যতদূর জানি কারো হুকুমে উনি চলেন না। বাসু বললেন, আপনি তো রিসেপশনিস্ট দূত মাত্র, আপনি এত ঘন ঘন সরি হচ্ছেন কেন? যে মেসেজটা আমি দিলাম সেটা ডক্টর ব্যানার্জির হাতে আপনি শুধু একটু ধরিয়ে দেবেন, উনি অপারেশন থিয়েটারে থেকে বেরিয়ে আসলেই সেটা করবেন, ঠিক আছে? ফলো। মেয়েটা জবাব দেওয়ার আগেই টেলিফোনটা নামিয়ে রাখলেন। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম রাত 8টা 58 বাসু সাহেব নার্সিংহোমের উপরতলায় ডক্টর ব্যানার্জির ডোর বেলটা টিপে ধরলেন। 5 সেকেন্ডের ভেতরে দরজা খুলে গেল। উজ্জ্বল গৃহে একজন নার্স, বছর 30-35 হবে তার, দরজা খুলে দ্বার পথে দাঁড়িয়ে জানতে চাইল, ইয়েস? আচ্ছা, ডক্টর পি ব্যানার্জি কি আছেন? হ্যাঁ আছেন, কে এসেছেন জানাবো? বাসু সাহেব নিঃশব্দে মেয়েটার হাতে একটি ভিজিটিং কার্ড বাড়িয়ে ধরেন। দেখে নিয়ে মেয়েটা বলে, আই সি, আপনি আজ সকালে টেলিফোন করেছিলেন তাই না? হ্যাঁ, আপনার সঙ্গে বুঝি কথা হয়েছিল নাকি? হ্যাঁ সেটাই হয়েছিল স্যার, আমি সেই দূতই। তা আমি আপনার মেসেজটা ওকে পৌঁছে দিয়েছি, বাট আই এম সরি অ্যাগেন, উনি অন্য কাজে ব্যস্ত আছেন আজ, সরি দেখা হবে না। আচ্ছা, বাড়িতে কে আছেন, মানে মিসেস ব্যানার্জি? না স্যার, উনি ব্যাচেলার। তাহলে আমার এই কার্ডখানা ওকে দেখান এবং ওকে বলুন যে আমি এসেছি ওর 0.3 বোর কোল্ড অটোমেটিকটার বিষয়ে আলোচনা করতে, যার নাম্বার 375961। ফলো। মেয়েটা রীতিমতো ঘাবড়ে যায়, বিশেষ করে 7-7টা সংখ্যায়। বাসু সাহেব বললেন, ঠিক আছে, অতগুলো সংখ্যা তোমার পরপর মনে থাকবে না মা, তুমি শুধু বলো ডাক্তারবাবুর রিভলভারটার বিষয়, আর বলো আমি এখানে 30 সেকেন্ড অপেক্ষা করব, তারপরে দরজা খুলে আমি স্ট্রেট ভেতরে চলে যাব। ফলো। নার্সটা এবার নিঃশব্দে পিছনে ফিরল, ভিতরের দিকে দরজাটা খুলে অন্দর মহলে ঢুকে গেল, দরজাটা সযত্নে বন্ধ করে দিল। বাসু দাঁড়িয়ে রইলেন মণি বন্ধের ঘড়িটার দিকে একদৃষ্টে তাকিয়ে। 30 সেকেন্ড অতিক্রান্ত হতেই তিনি ভেতরের দরজার দিকে এগিয়ে গেলেন, সৌজন্যমূলক মৃদু করাঘাত করে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলেন। সেটি ডাক্তারবাবুর বেড কাম সিটিং রুম। সিঙ্গেল বেড বিছানাটা ঘরের ও প্রান্তে, এখানে টেবিলে টেলিফোন, কাগজপত্র। ডাক্তারবাবু বসেছিলেন তার চেয়ারে, নার্সটা পাশে দাঁড়িয়ে। বাসু তার পিছনে দরজাটা বন্ধ করে দিয়ে গম্ভীরভাবে বললেন, দেখুন ডক্টর ব্যানার্জি, সময়ের দাম আপনার আমার দুজনেরই রয়েছে, তাই সৌজন্যমূলক খেজুরে আলাপ বাদ দিয়ে সরাসরি প্রসঙ্গটার আমি অবতারণা করতে চাই। তাছাড়া ভেবে দেখুন ডক্টর ব্যানার্জি, আপনাকে 30 সেকেন্ডের চেয়ে বেশি সময় দিলে আপনি একগাদা আজগুবি অবাস্তব কৈফিয়ত ভেবে ভেবে বার করতেন, তাতে আমাদের দুজনের আবার সময় নষ্ট হতো, কারণ আমাকে প্রমাণ করতে হতো যে কৈফিয়তগুলো অবাস্তব এবং আজগুবি, ওগুলো ধোপে টেকে না। শ্যাল আই স্টার্ট? ডক্টর ব্যানার্জি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বলিষ্ঠ গঠন, যুবা পুরুষ। যুবা ঠিক নয়, স্বাস্থ্যবান হলেও বোঝা যায় মেঘে মেঘে কিছুটা বেলা হয়েছে। কানের পাশে বড় বড় জুলপিতে সাদা আখরে সেই বার্তার ঘোষণা করে দিচ্ছে। বজ্র নির্ঘোষে ডক্টর ব্যানার্জি বললেন, হু ডু ইউ থিঙ্ক ইউ আর? আপনি কে মশাই, কি চান? এভাবে আমার বাড়িতে আপনি চড়াও হয়েছেন কেন? এই মুহূর্তে আমি যদি আপনাকে আমার ঘর ছেড়ে চলে যেতে বলি তাহলে কি আপনি সেটা যাবেন? আর আপনি যদি না যান আমি পুলিশ ডাকতে কিন্তু বাধ্য হব। আমিও আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, অনধিকার প্রবেশের মামলা আমি কিন্তু করব আপনি যদি না যান। একটা হাত উনি বাড়িয়ে দিলেন টেলিফোনটার দিকে। বাসু 2 পা ফাঁক করে রোজ দ্বীপের কলোসাস মূর্তির মতো নিস্তব্ধ দাঁড়িয়ে রইলেন কয়েকটা মুহূর্ত। তারপর বললেন, আপনি 3টে প্রশ্ন করেছেন, 30 সেকেন্ড সময়ও দয়া করে আপনি দিয়েছেন, তা আমার জবাবটা কি ওই ভদ্রমহিলার উপস্থিতিতেই দেব? ও আমার কনফিডেন্সিয়াল নার্স, আপনি বলুন। টেলিফোনে পুলিশ স্টেশনকে ধরতে পারলে থানাকে ওই সঙ্গে আপনি জানিয়ে দেবেন যে ছন্দা বিশ্বাসের হাত ব্যাগে ঘটনার রাত্রে একটা .32 রিভলভার ছিল, যে কথা পুলিশ কিন্তু এখনও জানে না, আর সে রিভলভারের কেরিয়ার লাইসেন্সে
কিন্তু ছন্দার নাম ছিল না, এবং যার লাইসেন্সি। ডক্টর ব্যানার্জি স্থির দৃষ্টিতে ওর দিকে 5 সেকেন্ড তাকিয়ে রইলেন, তারপর পাশ ফিরে নার্সটিকে বললেন, জবা, তুমি বাইরে ঘরে গিয়ে অপেক্ষা করো। নার্সটা ভীত চকিত দৃষ্টিপাত করে ধীরে ধীরে বাইরের ঘরে চলে গেল। তার সেই বিচিত্র দৃষ্টির মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করলে শতকরা কত ভাগ ঘৃণা, কত ভাগ অপমান বোধ আর কতটাই বা আক্রোশের নির্যাস বার হবে সেটা অনুমান করাটা কঠিন। ডক্টর ব্যানার্জির প্রশ্ন, এবার বলুন আপনি কে? আমি ছন্দা বিশ্বাসের অ্যাটর্নি। স্পষ্টতই একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল গৃহস্বামী। বলল, ছন্দা কি আপনাকে পাঠিয়েছে? না। তো ছন্দা কোথায় এখন? সে কি, আপনি জানেন না? ছন্দা এখন হাজতে, খুনের অপরাধে। না, আমি তো এটা জানতাম না। মানে আমার ধারণা হয়েছিল ও জামিন পেয়েছে। যাই হোক, আপনি আমার কাছে কেন এসেছেন সেটা একটু প্লিজ বলুন। মানে ওই রিভলভারটা ছন্দা তো ব্যবহার করেনি। দেখুন ডক্টর ব্যানার্জি, রিভলভারটা গৌণ। আমি জানতে এসেছি অন্য একটা তথ্য, একটা ডেথ সার্টিফিকেটের বৈধতার বিষয়। ডক্টর ব্যানার্জির মুখটা সাদা হয়ে গেল। ধীরে ধীরে উনি চেয়ারে বসে পড়লেন, তারপর বললেন, বলুন, কার ডেথ সার্টিফিকেট? সাম মিস্টার কমলেশ বিশ্বাস। লোকটা আপনার নার্সিংহোমে কিন্তু মারা যায়। ম্যালিগনেন্ট টাইপ লাং ক্যান্সার, 27 মার্চ 1988 সালে। ব্যানার্জি তার বিশুষ্ক অধরের ওপর জিভটা বুলিয়ে নিয়ে কোনো ক্রমে বললেন, 88 সাল, সে তো 3 বছর আগেকার কথা। কি নাম বললেন? বিশ্বাস, কমলেশ বিশ্বাস। আপনি কাল আসুন, আমি রেজিস্ট্রি খাতা খুঁজে। বাসু একটু ঝুঁকে আসেন, তারপর বলেন, নাও লুক হিয়ার ডক্টর ব্যানার্জি, সওয়াল জবাব করাটাই কিন্তু আমার পেশা। সাক্ষীকে পাকাল মাছ হতে দেওয়াটা আমার স্বভাব বিরুদ্ধ। ছন্দা বিশ্বাসের সঙ্গে আপনার ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা আমি জানি, না হলে ওকে নিজের রিভলভারটা আপনি ওইভাবে ধার দিতেন না। রেজিস্ট্রি খাতা দেখার কোনো আপনার দরকার নেই। আমি মুখে মুখে বলে যাচ্ছি, আপনি শুধু শুনুন। 22 মার্চ আপনার নার্সিংহোমে একজন মরণাপন্ন রোগী ভর্তি হয়, 5 দিন পরে সে মারা যায়। আপনি তার ডেথ সার্টিফিকেট দেন। আপনার মনে পড়ছে তো? ব্যানার্জি বললেন, কি বলবো, মানে খাতাপত্র কিছু না দেখে। বাসু পকেট থেকে একখণ্ড কাগজ বের করে টেবিলে মেলে ধরলেন, বললেন, এই দেখুন, এটা আপনার স্বাক্ষর, এই যে ডেথ সার্টিফিকেট। এবার আমাকে আপনি একটু বুঝিয়ে বলুন তো, কিভাবে আপনার হসপিটাল রেজিস্টারে এই রোগীর যাবতীয় তথ্য ছন্দা নিরুদ্দিষ্ট স্বামীর সঙ্গে হুবহু মিলে গেল? মানে নাম ধাম, বয়স, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, এটসেট্রা এটসেট্রা। পুনরায় ডক্টর ব্যানার্জি স্তব্ধ হয়ে গেলেন, মিনিট খানেক কি যেন ভেবে নিলেন, তারপর বললেন, আপনাকে একটা কথা বলবো, আপনি বিশ্বাস করবেন স্যার? হ্যাঁ বলুন, কি কথা? আসলে আমি ছন্দাকে ভালোবাসি। হে আর নতুন কথা কি, আমিও ওকে ভালোবাসি ভীষণ। বিশ্বাস না হয় ওর সঙ্গে দেখা হলে আপনি জিজ্ঞাসা করে জেনে নেবেন। ও আমাকে মাত্র 100 টাকার রিটেইনার দিয়েছে, আর আমি ইতিমধ্যে তার পিছনে কয়েক হাজার টাকা খরচ করে বসে আছি। না স্যার, আমি সে অর্থে ভালোবাসার কথা বলিনি। মানে আমি কেন এ কাজ করেছি সেটা আপনি বুঝবেন না, কারণ বুঝলে এভাবে আপনি আমাকে ব্যঙ্গ করতেন না। আমি সত্যি ওকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু আপনি ফলস ডেথ সার্টিফিকেটটা কেন সই করলেন? আসলে না হলে ছন্দা কিছুতেই প্রমাণ করতে পারতো না যে বাস অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা গেছে। ইন্স্যুরেন্সের এই ন্যায্য টাকাটা ও কোনোদিনই স্যার দাবি করতে পারতো না। নিজেকে মনে করতো বিধবা। আইনের চোখে সেটাই প্রমাণ করা যাচ্ছিল না। এই সময় আমার মাথায় একটা আইডিয়া আসে। এক ভদ্রলোক তার মেসের এক রুমমেটকে আমার নার্সিংহোমে ভর্তি করাতে চাইলেন। লোকটা তিনকুলে কেউ ছিল না, কলকাতার একটা মেসে কি একটা কোম্পানিতে ভেন্ডারের কাজ করত। নার্সিংহোমে ভর্তি হবার মতো সঙ্গতি ছিল না, কোনো হাসপাতালে ফ্রি বেডও পাচ্ছিল না, তো চিকিৎসার বাইরে ছিল। অথচ মেস ম্যানেজার মরণাপন্ন রোগীকে মেসেও রাখতে রাজি নয়। তো আমি ওর রুমমেটকে বলেছিলাম যে আমি রোগীকে একটা ফ্রি বেড দিতে পারি যদি সে নির্দেশ মতো নামধাম লেখায়। তো রোগীর তখন বাক শক্তি লুপ্ত হয়েছে। ওর রুমমেট নিকট আত্মীয়ের মিথ্যা পরিচয় দিয়ে রোগীর নাম ধাম, বয়স ইত্যাদি খাতায় লিখিয়ে দিয়ে যায়। আপনি বিশ্বাস করুন মিস্টার বাসু, চিকিৎসার কোনো ত্রুটি আমরা কেউ করিনি, কিন্তু 1 সপ্তাহের মধ্যে রুগীটা মারা গেল।
আমি ডেথ সার্টিফিকেট লিখে দিলাম, হিন্দু সৎকার সমিতির গাড়ি আনিয়েও দিলাম। ওই রুমমেট রোগীটিকে ভর্তি করিয়ে দিয়ে লোকটা সেই যে কেটে পড়লো, আর এদিকে ও ভেরেনি। হয়তো ভয় ছিল মিথ্যা নাম ধাম লেখানোর জন্যে। যাই হোক, আমি আমার স্ট্রেচার বেয়ারা আর ছন্দা সৎকার সমিতির গাড়িতে করে হতভাগ্যকে কেওড়াতলাতে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে এলাম। বিশ্বাস করুন মিস্টার বাসু, শ্মশানে ছন্দা হাউ হাউ করে কাঁদছিল। আমাকে বলল যে মনে হচ্ছে আমি দ্বিতীয়বার বিধবা হলাম। তারপরে ছন্দা 10,000 টাকা আদায় করলো। কি তাই তো? হ্যাঁ স্যার, সেটা করলো আমার ওই ডেথ সার্টিফিকেটের বলে। তা আপনি কতদিন ধরে ওকে চেনেন? ও স্যার পাশ করার পর থেকে, মানে বছর 6 হবে। এখানে কাজ করতে আসে যখন ওর স্মৃতিতে সিঁদুর ছিল। তো এখানে কাজ করতে করতে খবর পায় যে বাস দুর্ঘটনায় ওর নিরুদ্দিষ্ট স্বামী মারা গেছে। তারপরেই ও কাজ করতে থাকে নার্স হিসাবে। আচ্ছা, ও বিধবা হওয়ার পরে আপনি কি ওকে বিয়ে করতে চেয়েছিলেন? ডক্টর ব্যানার্জির মুখ চোখ লাল হয়ে ওঠে। মুখ তুলে তিনি বলেন, এ সমস্ত প্রশ্নের কি কোনো প্রয়োজন আছে স্যার? হ্যাঁ আছে, আপনি বলুন। হ্যাঁ স্যার, চেয়েছিলাম, ও রাজি হয়নি। কেন? ও কেন আপনাকে ভালোবাসতে পারলো না, সেটা আপনি আন্দাজ করতে পারছেন? কে বলল স্যার আমাকে ভালোবাসতে পারেনি? আমাকে প্রত্যাখ্যান করেছিল সম্পূর্ণ অন্য কারণে। ও স্থির করেছিল আর বিয়ে করবে না। পুরুষ মানুষকে ও বিশ্বাস করতে রাজি ছিল না, অন্তত স্বামী হিসাবে তো নাই। তারপর হঠাৎ একদিন ও ধনকুবেরের একমাত্র পুত্রকে রাতারাতি বিয়ে করে বসলো। কি ডক্টর ব্যানার্জি? আদালত আর অপরাধ জগতের বাইরে আপনি যে কিছুই বোঝেন না স্যার, সে কথা আপনার এই মন্তব্যই বোঝা যায়। ডক বাসু তারপরে আবার বললেন, আচ্ছা এবার আপনি বলুন তো যে আপনার সঙ্গে ছন্দার কি নিয়ে মনান্তর হয়েছিল? না স্যার, মোটেই মনান্তর হয়নি। আমরা দুজনেই দুজনের বন্ধু ছিলাম। ছন্দার রেজিস্ট্রি বিয়েতে আমি একমাত্র কনের তরফের বন্ধু হিসেবে উপস্থিত ছিলাম। হুম, তারপর হঠাৎ কমলেশের আবির্ভাব ঘটল। হ্যাঁ স্যার, হঠাৎ আকাশপুরে ও এসে উপস্থিত হলো। বোধ করে ইন্স্যুর কোম্পানিতে খোঁজ নিয়ে ও জানতে পেরেছিল যে ছন্দা কিভাবে টাকাটা আদায় করেছে। আচ্ছা, আপনাকে ব্ল্যাকমেল করার কোনো চেষ্টা করেনি? না স্যার, ডেথ সার্টিফিকেট কে দিয়েছে ও জানতে পারেনি। আমাকে তাছাড়া চিনতও না। ও শুধু ছন্দার টাকাটাই চেয়েছিল। তা কত টাকা? স্যার তৎক্ষণাৎ 2,000 টাকা আর 1 মাসের মধ্যে 10,000। ছন্দার কাছে অত টাকা তো ছিল না। না স্যার, ছিল না। আমি তবে ধার দিতে চেয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি। বলেছিল এইভাবে ব্ল্যাকমেলারকে রোখা কখনো যায় না। কমলেশ ওকে 24 ঘন্টা টাইম দিয়েছিল। তা আপনি ওই জন্যে রিভলভারটা দিয়েছিলেন? না মানে স্যার, ঠিক সেই জন্যে নয়, মানে ও যাতে আত্মরক্ষা করতে পারে সেই জন্যে ওটা আমি ওকে রাখতে দিয়েছিলাম। আপনি তাহলে জানতেন যে শনিবার রাত 1টার সময় ছন্দা ওই কমলেশের সঙ্গে দেখা করতে যাবে ওই তারাতলায়, কি তাই তো? হ্যাঁ স্যার, আমি জানতাম। ছন্দা আমাকে বলেও ছিল। আর সেই জন্যে আপনি রাতে তারাতলায় যান? কি ডক্টর ব্যানার্জি? আমি তারাতলায়? না স্যার, নিশ্চয়ই না। তাহলে শনিবার রাত 1টার সময় আপনি কোথায় ছিলেন? ন্যাচারালি স্যার, আমি বাড়িতে ছিলাম, মানে ওই সিঙ্গেল বেড খাটে। আমি মানে অঘরে আমি ঘুমাচ্ছিলাম স্যার। আপনার কোনো সাক্ষী বা প্রমাণ রয়েছে? এর আবার কি স্যার প্রমাণ থাকবে? আচ্ছা, আপনার বাড়িতে তো একজন ওড়িয়া চাকর রয়েছে, মানে কম্বাইন হ্যান্ড, সে কোথায়? আপনি কি করে জানলেন স্যার? আপনি ওকে ডাকুন। আমি জানতে চাই শনিবার রাত 1:30টার সময় টেলিফোন ধরে কেন সে মিথ্যা কথা বলেছিল। কি? গদাধর কি বলেছে স্যার? গদাধর? ডাক্তারবাবু গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে গেছেন, এই কথাটাই সে বলেছিল। কিন্তু কেন? আপনি ফিরে আসার পর সে আপনাকে বলেনি যে একটা টেলিফোন কল এসেছিল রাত 12টা 43-এ? গুড গড! আপনি স্যার ঘটনার মানে আগে কেমন করে, মানে আমাকে ফোনে স্যার? আপনি যখন সাক্ষী দিতে উঠবেন তখন পুলিশের কাউন্সিল ওই প্রশ্নটা কিন্তু করবে, আপনি কোথায় রোগী দেখতে গিয়েছিলেন শনিবার রাত 12টা 43-এ, এই প্রশ্নটা কিন্তু সে করবে। আমি কেন স্যার সাক্ষী দিতে যাব? যেহেতু আপনি সমন পাবেন। শুনুন ডক্টর ব্যানার্জি, আপনাকে বিপদে ফেলা কিন্তু আমার উদ্দেশ্য নয়। ছন্দা আমার ক্লায়েন্ট। ন্যাচারালি ছন্দার বন্ধুদের উপকারের আমি করব। পরিবর্তে তাদের সহযোগিতাও কিন্তু আমি প্রত্যাশা করি।
আপনি আদ্যন্ত সত্যি কথা কিন্তু খুলে বলছেন না, প্লিজ বলুন, ওই শনিবার রাত্রির ঘটনাটা আপনি বলুন। এক মুহূর্ত চিন্তা করে রাজি হয়ে গেলেন ডাক্তারবাবু, বলে গেলেন তার অভিজ্ঞতার কথা। হ্যাঁ, উনি জানতেন যে ছন্দা রাত 1টার সময় কমলেশের বাড়িতে যাবে বলে কথা দিয়েছে। ছন্দার ইচ্ছা ছিল কমলেশকে বুঝিয়ে বলবে যে তার অনেক কীর্তি কাহিনীর কথা ছন্দাও জানে। একটা মুখোমুখি ফয়সলা সে করতে চেয়েছিল। ডাক্তারবাবু ওকে আত্মরক্ষার অস্ত্র হিসাবে আগ্নেয়াস্ত্রটা দিয়েছিল বটে, কিন্তু ছন্দা ওকে বলেছিল যে জীবনে সে পিস্তল ছোড়েইনি। প্রয়োজনের সময় মতো সেটা ব্যবহার করতে পারবে কিনা তার নিজের সন্দেহ রয়েছে। রাত 12টা নাগাদ উনি উঠে পড়েন। গাড়িটা গ্যারেজ থেকে বার করে চলে আসেন তারাতলায়। কমলেশের বাড়িটা উনি চিনতেন। প্রায় 100 গজ দূরে গাড়িটা পার্ক করে উনি হেঁটে চলে আসেন। তখন কমলেশের ঘরে আলো জ্বলছিল। রাস্তার ধারে ছন্দার মারুতি গাড়িটাকে পার্ক করা অবস্থায় দেখতে পান। কিছু দূরে একটা মোটর সাইকেল দাঁড় করানো ছিল। বাড়ির কাছাকাছি এসে ওর মনে হলো 1.5 তলার মেজানাইনে একটা বচসা হচ্ছে। তারপরে কাছের কিছু একটা ভেঙে যাওয়ার শব্দ, আর সঙ্গে সঙ্গে বাতিটা নিভে গেল। ডক্টর ব্যানার্জি তখন বেলটা টিপে ধরেন। কেউ সাড়া দিল না। হঠাৎ রাস্তায় একটা বম এক্সপ্লোশন হলো যেন। উনি ছুটে পালিয়ে গেলেন। সেখান থেকে পিছনে ফিরে দেখেন না, শব্দটা মোটর বাইক স্টার্ট হবার। উনি দাঁড়িয়ে পড়েন। বোধহয় মিনিট খানেক পরে কমলেশের সদর দরজা খুলে গেল। ছন্দা ছুটে বেরিয়ে এলো। গাড়িতে উঠে বসে স্টার্ট দিয়ে চলে গেল। ছন্দা পালিয়ে আসতে পেরেছে দেখে উনি নিশ্চিন্ত হয়ে নিজের গাড়িতে উঠে স্টার্ট দেন। পিছনে কি ঘটলো সেটা উনি আর দেখেননি। আচ্ছা, আপনি আর কোনো লোককে দেখেননি? বাসু সাহেব আবার প্রশ্ন শুরু করলেন। কোথায়? না, ধরুন ওই বাড়ির কাছে পিঠে বা বাসের মানে ভাড়া বেয়ে নামতে। না স্যার। আচ্ছা, আর কোনো গাড়ি কি পার্ক করা ছিল ওই রাস্তার ধারে? হয়তো ছিল স্যার, আমি আমি নজর করিনি। বাসু সাহেব 10 সেকেন্ড চিন্তা করে বললেন, আচ্ছা শুনুন ডক্টর ব্যানার্জি, এবার আমি আপনাকে একটা খুব গোপন কথা বলতে চাই। যদি আপনি কথা দেন যে কথাটা আপনি পাঁচকান করবেন না। কি কথা স্যার? আমি বলতে চাইছিলাম যে আপনাকে খুব একটা সুস্থ বোধ আমার কিন্তু হচ্ছে না। স্যার, এটা আপনার গোপন কথা? মানে আমার যা মানসিক অবস্থা তাতে আমাকে কেমন দেখানোর কথা স্যার? খুব সুস্থ? কি বলছেন স্যার আপনি? না, তা নয়, মানে এরকম শারীরিক এবং মানসিক অবস্থায় সাক্ষীর কাঠগড়ায় উঠে। সাক্ষী? আমি কেন স্যার সাক্ষী দিতে যাব? মানে ছন্দার পক্ষে? মানে আপনি আমাকে সমন করবেন? না, আমি করব না। আপনার সাক্ষ্যে ছন্দা শুধু ক্ষতিই হবে। আমার মনে হয় ছন্দার বিরুদ্ধে সাক্ষী দেবার জন্য আপনার ডাক পড়বে পুলিশের তরফ থেকে। পুলিশ যখন আবিষ্কার করবে যে ছন্দা ওই ইন্স্যুরেন্সের টাকাটা তার স্বামী জীবিতকালে নিয়েছে, তখনই আপনাকে তলব করবে পুলিশ। প্রমাণ করতে চাইবে যে মেয়েটা পাকা ক্রিমিনাল, বর্ন ক্রিমিনাল, আগেও তঞ্চকতা করেছে। আপনাকেও এই মামলায় তারা জড়াতে চাইবে ফলস ডেথ সার্টিফিকেট দেবার জন্যে। ডাক্তারবাবু অসহায় ভঙ্গিতে বাসুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। বাসু সাহেব আবার বললেন, হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে বলছিলাম, আপনাকে ভীষণ অসুস্থ লাগছে আমার। আপনার কোনো পেশেন্ট যদি এমন অবস্থায় পড়ে, আপনি তখন তাকে কি পরামর্শ দেন? একজন স্পেশালিস্টকে দিয়ে দেখাতে বলেন, তাই নয় কি? তো আমার কথায় অবশ্য আপনি কিছু করে বসবেন না, তবে স্পেশালিস্টের কাছে আপনি জানতে চাইতে পারেন যে এই অবস্থায় বায়ু পরিবর্তনে কোনো উপকার হতে পারে কি না। আই মিন, আপনি কি বলছেন স্যার? মানে ছন্দার এই বিপদ আমি তাকে ফেলে এখন বেড়াতে যাব? তা যদি বলেন ডক্টর ব্যানার্জি, তাহলে আমি বলবো যে আপনার কলকাতায় উপস্থিতিটাই ছন্দার সর্বনাশের কারণ হতে পারে। অবশ্য আমি শুধু স্বাস্থ্যের কারণে আপনাকে রাতারাতি চেঞ্জে যেতে বলছি, তার সঙ্গে ছন্দার কোনো সম্পর্ক নেই। ওটা শুধু আপনার স্বাস্থ্যের কারণেই। অবশ্য আমি তো ডাক্তার নই। আপনি এক কাজ করুন, কোনো স্পেশালিস্টের সঙ্গে আপনি পরামর্শ করুন। হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়েন ডক্টর ব্যানার্জি। বাসু সাহেবের হাত দুটো চেপে ধরে বললেন, থ্যাঙ্কস, থ্যাঙ্কস কাউন্সিলর। কথাটা অনেক আগেই আমার বোঝা উচিত ছিল। কাল সকালে আপনার অবসর বিনোদনের ঠিকানাটা। না না, আপনি স্যার নিশ্চিন্ত থাকুন, আমি জবাকেও জানিয়ে যাব না এ মামলাটার না মেটা পর্যন্ত। অল রাইট, অল রাইট স্যার, এ সমস্ত কথা আলোচনা করাটাও মূর্খতা। আই নো স্যার। ওকে। বাসু উঠে দাঁড়ালেন।
যেন ডাক্তারবাবু এখনই রওনা দিচ্ছেন সেরকমই মনে হলো। অধ্যায় 12। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে কৌশিক বলল, মামু, একটা দুঃসংবাদ কিন্তু রয়েছে। বলেন তো আমি সবিনয় নিবেদন করি। বাসু সাহেব পকেট থেকে কাপে কফি ঢালতে ঢালতে বললেন, কৌশিক, এমন কোনো সুপ্রভাতের কথা কিন্তু আমি স্মরণ করতে পারছি না যেদিন প্রাতরাশ টেবিলে দিনটা বিষিয়ে দেবার সুব্যবস্থা তুমি না করো। বলো, আমি কর্ণময়, ইদানিং নীলকণ্ঠ হয়ে গেছি। সব জাতের হলাহলি আমাকে হজম করতে হচ্ছে। নাও ফায়ার। কৌশিক বলল, আপনার মক্কেল কিন্তু মামু আপনার পরামর্শে কান দেয়নি, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে লিখিত জবানবন্দি দিয়ে বসে আছে। আরক্ষা বিভাগের এই সুরক্ষিত গোপন তথ্য তুমি কেমন করে সংগ্রহ করলে কৌশিক? সুকৌশলী আবার কি করে জানবে মামু? সুকৌশলে জেনেছি। পুলিশ বিভাগের একাংশ অর্থমূল্যে খবর বিক্রি করে থাকে, ওটা আপনি শোনেননি? বুঝলাম। তা জবানবন্দিতে ছন্দা কি বলেছে? মামু, ছন্দা বলেছে কমলেশ ওকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছিল। বস্তুত কমলেশ এতদিন আত্মগোপন করে বসেছিল, অপেক্ষা করছিল যে কতদিনে ছন্দা দ্বিতীয়বার বিয়ে করে। ত্রিবিক্রম নারায়ণের একমাত্র পুত্রকে সে বিয়ে করেছে এই খবর পেয়ে কমল সবিক্রমে আত্মঘোষণা করতে উদ্যোগী হয়েছিল। তো বার কয়েক ছন্দা নাকি টেলিফোনে কমলেশের সঙ্গে কথা বলে। ছন্দা ওকে উল্টে ধমক দেয় যে মুহূর্তে সে আত্মঘোষণা করবে সেই মুহূর্তে নানান ব্যক্তি তাকে আক্রমণ করবে, যাদের কন্যা বা ভগ্নীকে ফাঁসি এতদিন আত্মগোপন করেছিল। ছন্দা এই মর্মে ওকে ধমক দিয়েছিল। তো এই আশঙ্কা কমলেশের নিজেরও ছিল, তাই ও একটা মাঝামাঝি রফা করতে চেয়েছিল। আর ছন্দা রাজি হয়েছিল যে শনিবার রাত 1টায় ও তারাতলায় তার প্রথম স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। বস্তুত ত্রিদীপ ঘুমিয়ে পড়ার পরে গ্যারেজ থেকে গাড়ি বার করে তারাতলায় চলে আসে। গাড়িটা পার্ক করে দরজার কাছে এগিয়ে গিয়ে ও লক্ষ্য করে যে কমলেশের ঘরে আলো জ্বলছে। ভিতর থেকে একটা বচসা শব্দ ভেসে আসছিল। ছন্দা ওই সময় কলবেলটা বাজায়, কিন্তু কেউ সাড়া দেয়নি। এই সময় ঝনঝন করে কাচের কিছু বাসনপত্র ভেঙে যাবার শব্দ হয় আর বাতিটা নিভে যায়। আর ঠিক তারপরে ছন্দার নজর পড়ে যে 1.5 তলার ঘর থেকে কেউ বাঁশের ভাড়া বেয়ে নেমে আসছে। লোকটার পরনে ছিল শার্ট প্যান্ট, মাথায় লোহার একটা হেলমেট। ছন্দা আত্মগোপন করে। একটু পরে ও শুনতে পায় যে মোটর সাইকেলে চলে যাওয়ার শব্দ। ছন্দা এরপর নিজের গাড়িতে উঠে বাড়ি ফিরে আসে। এটাই হচ্ছে ওর জবানবন্দির চুম্বক সার। আচ্ছা, কমলেশের গাড়ির কাছাকাছি অন্য কোনো পরিচিত গাড়িকে ও কি পার্ক করা অবস্থায় দেখেছে? মানে সে সমস্ত কথা কি কিছু বলেছে? না মামু। তারপর বোধ করি পুলিশ অফিসার ওর নাকের ডগায় একটা চাবির রিং দুলিয়ে প্রশ্ন করেছিল যে এটা তাহলে কি করে ঘরের মধ্যে পাওয়া গেল? কি কৌশিক? আগে মামু, ঠিকই বলেছেন, সেটা করেছিল। ছন্দা তার জবাবে বলেছে যে বিকেলের দিকে তারাতলায় একবার ও এসেছিল কমলেশের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে, কিন্তু ও বেশিক্ষণ বসতে পারেনি। চাবিটা হয়তো তখনই ওর ভ্যানিটি ব্যাগ থেকে পড়ে যায়। বাসু ম্লান হেসে বললে, কি বলবো, কেউ যদি নিজের পায়ে কুড়ুল মারতে চায় আর কেউ কুড়ুলটা খাড়া করে পেতে তাতে পদাঘাত করে, ফল সেই একই হয়। রানু জানতে চান, তুমি এ কথা কেন বলছো? হতভাগীকে আমি পই পই করে বলে এলাম যে পুলিশ তোমাকে নানা জাতের রাঙামূলো দেখাবে, লোভে পড়ে কোনোটা তুমি গিলতে যেও না। আমার অনুপস্থিতিতে কোনো স্টেটমেন্টই তুমি দেবে না। তা শুনলো আমার কথা মেয়েটা? প্রথম থেকেই দেখছি মেয়েটা বড্ড একবজ্ঞা, নিজে যেটা ভালো বোঝে সেটাই করে। কৌশিক সাই দিয়ে বলল, হ্যাঁ মামু, আপনি ঠিক বলেছেন। পুলিশ নানা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে প্রমাণ করবে যে শনিবার বিকেল থেকে রাত 1টা পর্যন্ত ছন্দার কাছে চাবির থোকাটা ছিল। এর মধ্যে হয়তো 2-1বার গ্যারেজের তালা বন্ধ করেছে ত্রিদীপ, ছন্দা সেটা খুলেছে। হয়তো কোনো পেট্রোল পাম্পের বয় আদালতে উঠে সাক্ষী দেবে যে ওই মেম সাহেব রাত 8টার সময় তাদের দোকান থেকে পেট্রোল খরিদ করেছে। চাবির থোকাটা ওই ছোকরার হাতে দিয়েছেন পেট্রোল ট্যাঙ্ক খুলতে। সেই পেট্রোল পাম্পের মালিক ভাউচারে কাউন্টার ফাইলে হয়তো ওই মারুতি গাড়ির নম্বরটা এস্টাবলিশ করবে। বাসু বললেন, এ সমস্ত অনেক ক্ষেত্রে সাক্ষীর কিন্তু সম্ভাবনা রয়েছে, তাছাড়াও কিছু প্রত্যক্ষ বিপদের সম্ভাবনা রয়েছে। বাস্তবে কে যে কলবেলটা বাজিয়েছে সেটা কিন্তু কিছু জানি না, কিন্তু ঘটনাস্থলে ওই সময় আরও 2জন বা 3জন ব্যক্তির উপস্থিতির কথা অনুমান করা যাচ্ছে। যে লোকটা ভাড়া বেয়ে নেমেছিল
যে লোকটা দেশলাই জাল ছিল আর যে লোকটা মোটর বাইক করে পালায়, এবং নিজ স্বীকৃত মতে ডক্টর ব্যানার্জি, পুলিশ যদি কোনো রকমে ডক্টর ব্যানার্জির সন্ধান পায় এবং তাকে কাঠগড়ায় তোলে, এবং তাহলে তিনি তো দাবি করবেন যে কলবেলটা তার আঙুলের ছোঁয়ায় বেঁচেছিল। সুজাতা বলে, কিন্তু ছন্দা ওই জবানবন্দি দিয়েছে জেনেও তিনি বলবেন? বাসু বললেন, দেখো, প্রথম কথা, তিনি যদি সত্যি কলবেল বাজিয়ে থাকেন তাহলে হলফ নিয়ে তিনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন না, এমনকি ছন্দাকে বাঁচানোর জন্য তো নয়। দ্বিতীয় কথা, পুলিশ যদি ওই ফলস ডেথ সার্টিফিকেটের একটা অস্তিত্ব পায় তাহলে ডাক্তারবাবু নিতান্ত বেকায়দায় সাক্ষীর মঞ্চে উঠে দাঁড়াবেন, তো তাকে তো সাক্ষী দিতেই হবে, সমস্ত কিছু বলতেই হবে। কৌশিক বলে, তাছাড়া মামু, ওই মোটর বাইকের আরোহী সম্ভবত যে ভাড়া বেয়ে নেমে এসেছিল তাকেও যদি পুলিশ পাকড়াও করে তাহলেও তো সে সুযোগটা ছাড়তে মানে পারবে না, না? কারণ বোঝা যাচ্ছে যে কলবেলটা যে বাজিয়েছে সে কিন্তু ভেতরে ঢোকেনি। বাসু সাহেবের চেম্বারের দিনে প্রথম সাক্ষাৎ প্রার্থী একজন স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তি। রানু তার আগমন বার্তা ইন্টারকমে জানালেন না, সাক্ষাৎ প্রার্থীকে রিসেপশন কাউন্টারে বসিয়ে নিজেই চাকা লাগানো চেয়ারে পাক খেয়ে এ ঘরে চলে এলেন। বাসু কি একটা নোট দেখছিলেন, চোখ তুলে তাকিয়ে বললেন, কি ব্যাপার রানু, কেউ কি দেখা করতে চায়? হ্যাঁ, তাই চাই, ভিআইপি ভিজিটর, স্বয়ং শ্বশুর মশাই। মানে, কার শ্বশুর? কার আবার, তোমার মক্কেলের। আই সি। স্বনামধন্য বাণিজ্য চুম্বক ত্রিবিক্রম নারায়ণ। ঠিক আছে, তুমি এক কাজ করো, ওকে পাঠিয়ে দাও। ওকে আমার দরকার বেশ, এই বিপুল খরচের ব্যয়ভারটার ব্যাপারে একটু আলোচনা করতে হবে। তা তুমি কি আশা করছো যে পুত্রবধূর মামলায় উনি খরচ করবেন? হ্যাঁ, সেটা তো আশা করতেই হবে রানু, খানদান বলে কথা। শক্তাবৎ রাজপুত রাও পরিবারের বধূমাতা হত্যার অপরাধে কাঠগড়ায় দাঁড়াবেন, অথচ তার শ্বশুরমশাই খরচ করবেন না? হাহ, এটা কি হয় নাকি? রানু দুই ঘরের দরজা খুলে নেপথ্যের দিকে তাকিয়ে বললেন, আসুন রায় সাহেব, মিস্টার বাসু আপনার প্রতীক্ষা করছেন। রাও ত্রিবিক্রম নারায়ণ ঘরে প্রবেশ করলেন, বাও করলেন, মৃদু হাসলেন, কিন্তু করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিলেন না। বাসু দাঁড়িয়ে পড়েছেন, হাত বাড়িয়ে একটা চেয়ারকে নির্দেশ করলেন। উভয় উপবেশন করলেন। নিঃশব্দে নিষ্ক্রান্ত হয়ে গেলেন মিসেস বাসু। দরজাটা বন্ধ হয়ে গেল। ত্রিবিক্রম বললেন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এই আনঅ্যাপয়েন্টেড সাক্ষাৎকার? বাসু সহাস্যে বললেন, দেখুন, আমি বস্তুত প্রতিদিনই আপনাকে প্রত্যাশা করছি মিস্টার রাও। কাগজে যখন আমি দেখলাম যে আপনি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে বক্তৃতা দিতে কলকাতায় এসেছেন, দেখুন স্যার, সেটা গৌণ কারণ ব্যারিস্টার সাহেব, আমাকে নাসিক থেকে উড়ে আসতে হয়েছে আমার খানদানের খাতিরে, বুঝতেই পারছেন আপনি। হ্যাঁ, বুঝেছি। আপনার পুত্র ত্রিদীপের সঙ্গে কি আপনার দেখা হয়েছে, মানে কলকাতায় আসার পর? শুনেছি সে যে রবিবার সকাল থেকে আলিপুরের ওই ঠিকানায় কিন্তু আর থাকে না। ত্রিবিক্রম হাসলেন, বললেন, ব্যারিস্টার সাহেব, আমার মনে হয় আমি যে উদ্দেশ্যে এসেছি, যে প্রস্তাবটা আমি পেশ করতে চাই, সেটা আমি প্রথম দাখিল করি, তারপর আপনার সওয়াল আপনি শুরু করবেন। ঠিক আছে, বলুন, কি আপনার প্রস্তাব? দেখুন বাসু সাহেব, আমি খোলা কথার মানুষ, শুনেছি আপনিও তাই। আমি পেশাগতভাবে একজন ফিনান্সিয়ার, টাকা খাটাই আমি, দৈনিক লাখ লাখ নয়, কোটি কোটি টাকা আমি ফ্রি করি। সবই যে আমার টাকা সেটা অবশ্য নয়, তবে আমার হাত দিয়ে যায়। এর ফলে বেশ কিছু সুদক্ষ আইনজীবীকে আমি মাস মাইনায় রাখতে বাধ্য হয়েছি। বাধা দিয়ে বাসু বললেন, প্লিজ মিস্টার রাও, আপনি কিন্তু এখনো কাজের কথায় আসেননি, ভূমিকাটা সংক্ষেপে বললে আমার কিন্তু সুবিধা হয়। ধন্যবাদ। আমার পুত্র আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে প্রথম সুযোগে, সেটা অবশ্য আমি শুনেছি। আমার বক্তব্য হচ্ছে এই যে আমার পুত্র আপনাকে নিয়োগ করেছিল তার স্ত্রীর তরফে। সে কোনো রিটেইনার দিয়ে যায়নি, আমি জানি। অগ্রিম না পাওয়া সত্ত্বেও আপনি ত্রিদীপের স্ত্রীর জন্য অনেক ছোটাছুটি করেছেন, অনেক খরচও করেছেন। আমি এটাও জানি যে আপনি প্রত্যাশা করছেন যে আপনার ফিটা আমি মিটিয়ে দেব। আপনি জানেন যে আমার পুত্রের নিজস্ব বলতে কিছুই নেই, তার সমস্ত খরচাপাতি আমিই কিন্তু বহন করে থাকি। আমি ত্রিদীপের নির্বাচন ক্ষমতাকে নিশ্চয়ই তারিফ করব। তার স্ত্রী যে জটিল মামলায় জড়িয়ে পড়েছে, তার থেকে তাকে মুক্ত করার ক্ষমতা যদি কলকাতার কোনো আইনজীবী থাকে, সেটা হচ্ছেন বারাটলো পি কে বাসু।
তো এই পর্যায়ে আমার মনে হলো যে আপনাকে ব্যাপারটা জানিয়ে রাখা উচিত যে আমি আপনার যাবতীয় বিল মেটাবো, কিন্তু একটা শর্ত আছে আমার। বাসু সাহেব অ্যাস্ট্রেতে ছাইটা ঝেড়ে ফেলে বললেন, লুক হিয়ার মিস্টার রাও, আপনি অহেতুক কুণ্ঠা করছেন। আপনার প্রস্তাবটা আমি বাতলে দিচ্ছি। দেখুন মেলে কিনা। যে মেয়েটা খুনের মামলায় ফেঁসেছে তার যাবতীয় ব্যয়ভার আপনি মেটাতে স্বীকৃত, কিন্তু একটা শর্ত সাপেক্ষে। শর্তটা হলো এই যে আমি ম্যারেজ অ্যানালমেন্ট কেসটাতে কোনো ডিফেন্স দেব না। কি তাই তো? নির্বিবাদে ছন্দার সঙ্গে ত্রিদীপের বিবাহটা আইনত অসিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মেয়েটাকে খুনের দায় থেকে বাঁচাবো, অর্থাৎ বিবাহটা নাকচ হতে দিলেই আপনি আমার ফিসটা মেটাবেন। কিন্তু আর আসামি যদি আপনার পুত্রবধূ হিসাবে মামলা লড়ে তাহলে আপনি একটা কানাকড়িও ঠেকাবেন না। কি তাই তো? ত্রিবিক্রম একটু নড়েচড়ে বসলেন, অস্বস্তিটা ঝেড়ে ফেললে অবশেষে বললেন, আপনি ঠিকই বলেছেন, তবে বড় চাঁচাছোলা ভাষায়। হ্যাঁ মিস্টার রাও, কিন্তু মূল বক্তব্যের কোনো ভুল নেই। কি তাই তো? দেখুন মিস্টার বাসু, আমার পুত্র একজন মেরুদণ্ডহীন কাপুরুষ। আপনার আশঙ্কা হচ্ছে, বাসু সাহেব আবার বলতে শুরু করলেন, যে ছন্দা যদি আপনার পুত্রবধূ হয়ে টিকে থাকে তাহলে আপনার একচ্ছত্র সাম্রাজ্যে একটা বিপ্লব ঘটে যেতে পারে। ছন্দা হয়তো ভালোবাসার জোরে স্বামীর মেরুদণ্ডের কার্টিলেজ হয়ে যাওয়া অস্থিগুলোকে কঠিন করে তুলবে। তাই আপনি তাকে সরাতে বদ্ধপরিকর। কি তাই তো? আপনি কিন্তু এই প্রস্তাবটার কোনো জবাব দেননি মিস্টার বাসু। আপনার এবং আমার সময় দুজনেরই দাম আছে। ও, আমি দিইনি? তাহলে শুনুন মিস্টার রাও, আমি দিচ্ছি আপনাকে। আমি ছন্দা রাওয়ের ডিফেন্স কেসটা কিন্তু নিয়েছি। সে আমার মক্কেল, ওর স্বার্থের কথা আমি সবার আগে দেখব। আপনার পুত্রের মুখটা বন্ধ রাখতে পারলে আমার মক্কেলের মস্ত সুবিধা। ফলে বিবাহ নাকচের মামলাটা আমাকে লড়তেই হবে। জান কবুল হাড্ডাহাড্ডি লড়াই হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু আইনজ্ঞ হিসাবে আপনি তো বুঝতে পারছেন মিস্টার বাসু, সে চেষ্টাটা কিন্তু বৃথা। 10 মিনিটের ভেতর বিবাহটা নাকচ হয়ে যাবে। যেহেতু ছন্দা যখন আমার পুত্রকে রেজিস্ট্রি বিবাহ করেছিল তখন কিন্তু কমলেশ জীবিত ছিল। ছন্দা সেই মুহূর্তে ছিল বিবাহিতা। বাসু সাহেব আবার বললেন, দেখুন মিস্টার রাও, প্রত্যেকটা মামলার হার জিত থাকে। বিবাহ নাকচের মামলাটা আমাকে লড়তেই হবে। আপনি বুঝতে পারছেন? তার মানে আপনি বলতে চান মিস্টার বাসু, আপনার মক্কেল যদি আপনার ফিস মেটাতে না পারে তবুও মামলা জিতলে সে আমার প্রাপ্য নিশ্চয় মিটিয়ে দেবে। তখন তার স্বামী হয়ে যাবে কোটিপতির ওয়ারিশ। আর যদি সাময়িকভাবে সে ক্ষমতা তার না থাকে তাহলে খানদানের খাতিরে তার স্বনামধন্য শ্বশুরমশাই নিশ্চয় পুত্রবধূকে ঋণমুক্ত করে দেবেন। কি তাই তো? না, হিসাবটাতে আপনার প্রচণ্ড ভুল হচ্ছে মিস্টার বাসু। হ্যাঁ, হতে পারে। আপনি বাণিজ্য চুম্বক, ফাটকা নিশ্চয়ই আপনি খেলেন। অন্তত ফাটকা খেলা কাকে বলে সেটা আপনি জানেন। তবে দেখুন মিস্টার রাও, আমি একটা ফাটকা খেলছি। হারলে এইটুকুনি সান্ত্বনা আমার থাকবে যে একজন নিষ্ঠুর কোটিপতি শ্বশুরের বিরুদ্ধে এক অসহায় নিঃস্ব পুত্রবধূর হয়ে আমি লড়েছি বিনা পারিশ্রমিকে। আর জিতলে সেক্ষেত্রে আপনি এই ঘরে এই চেয়ারে বসে আমাকে আমার ন্যায্য পারিশ্রমিকটুকু আপনি মিটিয়ে দেবেন। বুঝেছেন? বিনা টিপসে। বিক্রম নারায়ণ চেয়ারে উঠে দাঁড়ালেন। একটা বিচিত্র ব্যঙ্গ হাস্য ফুটে উঠল তার ওষ্ঠাধরে। বললেন, এরপরে আর কথা চলে না। আমরা দুজনেই দুজনকে চিনেছি। ঠিক আছে, আপনি ফাটকা খেলুন, প্রাণ ভরে খেলুন আপনি। নমস্কার। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ হলো। কালকে নিয়ে আসবো এর পরবর্তী অধ্যায়। আপনারা ভালো থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।